রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লাইভ ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি তোমরা যারা লাইভে আছো আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ। ঠিক আছে, যদি তোমরা আমাকে দেখতে পাও এবং আমার লেখাগুলো পরিষ্কার বুঝতে পারো, তোমাদের জন্য একটা কাজ হচ্ছে তোমরা সবার প্রথম এই সেন্টেন্সগুলো তুলে নাও। আমি এই সেন্টেন্সগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, একের পর এক আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। যেহেতু বোর্ডটা সংকীর্ণ আর তোমরা আমার সামনে নাই, তো এখন কি করতে হবে, তোমাদের সাথে যেহেতু আমার সরাসরি দেখা হচ্ছে না এবং আমার রুলসগুলো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমাকে লিখতে হবে বোর্ডে। তো আমাকে অবশ্যই বোর্ডে জায়গা লাগবে। তোমরা একটা কাজ করো, ক্লাস শুরু করার আগে এই সেন্টেন্সগুলো তুলে নাও। ঠিক আছে, যদি তুলে নাও তারপরে আমি আমার লেকচারটা শুরু করব। একটু দ্রুত তুলে নাও। প্রথমটা হচ্ছে দেখো, ট্রুথ অলওয়েজ রেইন ইন দ্য ওয়ার্ল্ড। তারপরটা হচ্ছে এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার হিজ লিসন রেগুলারলি। A good student prepare his lessons regularly. তারপর সেন্টেন্সটা হচ্ছে all the great persons of the world have made the best use of time. তারপরটা হচ্ছে the book is being printed. তারপরটা হচ্ছে দেখো Firoza got married. তো আশা করছি আমার কথাগুলো তোমরা পরিষ্কার শুনতে পাইছো। তো এখন তোমরা লেখো। তো আমি আমার লেকচারটা শুরু করছি। আশা করছি তোমরা যারা লাইভে আছো তারা আমার লেখাগুলো লিখে ফেলছো। সবগুলো না, আমি নিচে দুটো মুছে দিচ্ছি, আমি পরবর্তীতে এগিয়ে আলোচনা করব। তোমরা সবাই রাইট ফর্ম অফ ভার্ব যেটা বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। যদি রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে তোমরা ভালো দক্ষতা অর্জন করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে টেন্সের উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে। তুমি যদি টেন্সের উপর পরিষ্কার ধারণা না রাখো, তাহলে তুমি কখনোই রাইট ফর্ম অফ ভার্ব সঠিকভাবে অ্যান্সার করতে পারবা না। তো যেহেতু আমার প্রথম সেন্টেন্সটা হচ্ছে ট্রুথ অলওয়েজ রেইন ইন দ্য ওয়ার্ল্ড। ট্রুথ অলওয়েজ রেইন ইন দ্য ওয়ার্ল্ড। এই দেখো, এই সেন্টেন্সটার মধ্যে একটা শব্দ আছে অলওয়েজ। অলওয়েজ, তো এই একটা ট্রু, এটাকে আমি কি করব, এটা একটা ট্রু। এছাড়া দেখো, যদি তুমি অর্থগতভাবে বিশ্লেষণ করো বা অর্থ দিক দিয়ে চিন্তা করো, তাহলে কি দেখো, এখানে সত্য পৃথিবীতে রাজত্ব করে, তাই না? তাহলে এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ। যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, সেটা কোন টেন্সে যাবে? সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি যায়, তাহলে এর কাঠামোটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তুমি বিভিন্নভাবে চিন্তা করতে পারো। দেখো, প্রথম স্ট্রাকচারগতভাবে তুমি দেখো, প্রথমে কি আসে? সাবজেক্ট আসে, তারপরে কি আসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, তারপরে কি আসে? অবজেক্ট আসে। অবজেক্ট আসে, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে। ঠিক আছে, এই প্রেজেন্ট ফর্মে তো থাকবে, কিন্তু এই সাবজেক্টটার আবার কিছুটা ভেরিয়েশন আছে। যেমন ধরো, তোমরা জানো পার্সন কত তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন কিন্তু এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ হয়? এস বা ইএস যোগ হয়। এগুলো খেয়াল করবে। এখানে দেখো, ট্রুথ শব্দটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ট্রুথ হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তো কি হবে? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আছে, তো এর অ্যানসারটা কি হবে? ট্রুথ অলওয়েজ রিটেইনস এস যোগ হবে এখানে ইন দ্য ওয়ার্ড। তাহলে এর অ্যানসারটা কি হচ্ছে? এক নম্বরের অ্যানসারটা শুধুমাত্র সিম্পলি হচ্ছে কি রিংস। এক নম্বরের উত্তরটা হচ্ছে কি রিংস, শুধুমাত্র এস যোগ হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই সেন্টেন্সটা যে ব্যাখ্যাটা দিলাম সেটা তোমরা বুঝতে পারছো। এখানে কেন এস যোগ হয়েছে? তোমাদের তো প্যাসেজ আকারে আসে, তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু তোমরা যদি প্যাসেজটা একটু ভালো করে পড়ে অর্থগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো এবং কিছু কিছু ক্লু আছে সেগুলো যদি খুঁজে বের করার চেষ্টা করো, তাহলে কোনোদিনও রাইট ফর্ম অফ ভার্ব খুব একটা কঠিন হবে না। তুমি যদি একদম নাও বুঝো, 10টার মধ্যে 5টা থেকে 6টা তোমার এমনি হয়ে যাবে।
10টা থেকে তোমার 5-6টা এমনি হয়ে যাবে, আর বাকিটা হবে কি তোমার অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, আমি আবার বলছি, তুমি রুলস মুখস্থ করে রেখে কোনোদিনও তুমি সঠিক অ্যান্সার করতে পারবে না যদি না তুমি অনেক অনেক প্র্যাকটিস করো। তো প্রিয় শিক্ষার্থী, যেটা বলছি তোমাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। এখানে আমি কি দেখালাম, দেখুন সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আরেকটা কি বললাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি যতটুকু বলেছি তোমরা লিখে ফেলছো। অবশ্যই তোমাদের লিখে ফেলতে হবে, কারণ তোমরা যদি না লিখো তাহলে তোমাদের অবশ্যই মিস হয়ে যাবে, পরবর্তীতে স্মরণ রাখতে পারবে না। এগুলো এইখানে যে দুইটা স্ট্রাকচার দিলাম, একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস। ঠিক আছে, এরপরে কখন এটা তো গেলে, এটা যে কাঠামোটা গেছে এটা গিয়েছে অ্যাক্টিভ ভয়েসে। এখন যদি এটা প্যাসিভ হয় তখন কি অবস্থা হবে? আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভে কখনোই কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু প্যাসিভে অক্সিলারি ভার্ব আসে। দেখো সেটা দেখাচ্ছি। মনে করো তুমি আরেকটা স্ট্রাকচার দেখছো, একটা সেন্টেন্স পেয়েছো, ওখানে সাবজেক্ট আছে, তারপরে কি আছে, এম আছে, ইজ আছে বা আর আছে। আমরা জানি এম ইজ আর এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। এগুলোর পরে কন্টিনিউয়াসে স্বাভাবিকভাবে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু তুমি এদের পরে যদি দেখো যে ভার্বের 3 নম্বর গ্রুপ আছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে এটা কিন্তু আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে তুমি এই ভার্বের থার্ড ফর্মের পরে বা পাস্ট পার্টিসিপল ফর্মের পরে তুমি অবশ্যই একটা বাই পাবা, তারপরে হবে কি একটা অবজেক্ট পাবা। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে তখন কি হয়, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটা বা মূল ফর্মটা বসে, আর যদি প্যাসিভ হয় তাহলে সেখানে ভার্বের 3 নম্বর গ্রুপ মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহৃত হয়। তো ফার্স্ট কিভাবে বুঝবো সেটা, তার আগে যদি এম ইজ আর থাকে, তুমি যদি কখনো এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি পাও, সেটা কিন্তু আর প্রেজেন্ট ইনডিফিনিট না, সেটা যথারীতিভাবে কন্টিনিউয়াস, কারণ সে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মেনে চলছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এখন আমি যেটা বলছি, আমি এটা অর্থটা করে দিব, তোমরা চেষ্টা করবা এর পরবর্তী যে সেন্টেন্সটা আছে 2 নম্বরটা, এটার অ্যানসারটা করে দেওয়ার জন্য। তাহলে এখানে দেখো কি বলছে, এ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী প্রিপেয়ার, ভার্বটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, প্রিপেয়ার হি লিসেনস রেগুলারলি। তাহলে এখানে দেখো এর আগে কিন্তু একটা ক্লুতে আমি বক্স করেছিলাম, এখানে কিন্তু আরো একটা ক্লু আছে রেগুলারলি। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু দেখো যে এ গুড স্টুডেন্ট অলওয়েজ প্রিপেয়ার হিজ লিসন রেগুলারলি। তাহলে এখানে দেখো একটা ভালো শিক্ষার্থী কি করে, সব সময় তার লিসন গুলো মানে ক্লাসের পড়াগুলো, টিচার যে পড়াগুলো দেয় সেগুলো প্রস্তুত করে। এটা কি সত্য না মিথ্যা? একটা ভালো শিক্ষার্থী তো সেই কারণেই সে ভালো, যেহেতু সে তার পড়াশোনাগুলো নিয়মিত করে। ঠিক আছে, তার মানে কি এটা চিরন্তন সত্য। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমাকে এখানে দেখতে হবে সাবজেক্ট যে আছে সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে না প্লুরাল নাম্বারে আছে। আশা করছি এটা বুঝতে পারছো, এটা কোন পারসনে আছে, এই গুড স্টুডেন্ট। তো এখানে যেটা বলতেছিলাম কিছু ক্লু অলওয়েজ, কারণ এখানে আমি বুঝতে পারতেছি না বা তোমরা বুঝতে পারতেছো না। যদি এমনটা হয় যে প্যাসেজটা পড়ার পরে তোমরা বুঝতে পারতেছো না এটা কি, সেই ক্ষেত্রে তোমাকে কিছু ক্লু খোঁজার চেষ্টা করতে হবে, সেই ক্লুগুলো হচ্ছে কি, দেখো যদি কোনো সেন্টেন্সে যেমনটা বলেছি ওখানে কি পেয়েছি, আরেকটা ক্লু অলওয়েজ পাও, অলওয়েজ, যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, always, regularly, generally, often, sometimes, occasionally, frequently, sometimes gets it, frequently, every day, এই ধরনের যদি কিছু শব্দ তুমি কোনো সেন্টেন্সে পাও বা কোনো সেন্টেন্সে পাও, সেখানে তোমার আর চিন্তা করার দরকার নাই সেটা কোন টেন্সে আছে।
সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, এবং সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা ফলো করতে হবে। মনে রাখবা, রাইট ফর্ম অফ ভার্ব করতেছো মানে তুমি অবশ্যই তুমি টেন্সের উপর ভালো দখল রাখছো। তুমি যদি টেন্সের উপর ভালো দখল না রাখতে পারো, তুমি কখনোই রাইট ফর্ম অফ ভার্বের সঠিক অ্যান্সার করতে পারবে না। তোমাকে দেখেই বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, তারপরে গিয়ে তুমি অ্যান্সারটা সঠিকভাবে করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, যাদের তো এই রাইট ফর্ম অফ ভার্বের উপরে দুর্বলতা আছে, তারা তোমরা অবশ্যই টেন্সটাকে ভালো করে শিখবা। দেখো, এই গুড স্টুডেন্ট এখানে আছে রেগুলারলি, তার মানে কি এখানে কি আছে? রেগুলারলি আছে। আমি যেটা বলেছি, কোন সেন্টেন্সের যদি অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, সামটাইমস এগুলো থাকে, অবশ্যই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেটা হবে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু দেখো এটা এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কি হচ্ছে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখানে এস যোগ করতে হবে। ওকে, তো আশা করছি প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় সেন্টেন্সটাও তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো, এবং যেটা বলেছি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে স্পেসিফিক ফর্ম, এম থাকবে অথবা ইজ থাকবে অথবা আর থাকবে। এই ক্ষেত্রে ভার্বের 3 নম্বর গ্রুপটা থাকবে, সাথে একটা বাই থাকবে, তারপরে হচ্ছে অবজেক্টিভ থাকবে। এই যে এই কাঠামোটা যদি তোমরা কোনো সেন্টেন্সে পাও, তাহলে অবশ্যই, এবং সাথে এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে পাও, সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর তোমরা কিছুটা ধারণা অর্জন করতে পেরেছো। আর বাকিটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের উপরে। একজন টিচার তখনই সফল টিচার যখন সেটা শিক্ষার্থীদের বোঝাতে পারে এবং তাদেরকে বুঝতে অনুপ্রেরণা দিতে পারে। তো আশা করছি তোমাদের আমি পারবো এবং সফল টিচার হব। তো দেখো, আমরা যে জিনিসটা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাসগত কাজ, এগুলো যদি বুঝো, যে তুমি অর্থ বুঝে গেছো চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাসগত কাজ, এই কথাগুলো যদি কোনো সেন্টেন্স করে তুমি বুঝতে পারো যে এখানে কি বলেছে, কি সম্পর্কে কথা বলেছে, ওই কথাগুলোর মধ্যে যদি আবার বলছি চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাসগত কাজ, এই কথাগুলো আসে, তাহলে ওই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে যে লেকচারটা দিয়েছি তোমরা একটু মনোযোগ সহকারে গ্রহণ করতে পারছো। তো আশা করছি প্রথম দুইটা তোমরা বুঝতে পারছো এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর ক্লাসটা শেষ করছি। এখন আমি আমার পরবর্তী রুলসে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো নিচের লেখাটা মিস হয়ে গেছে। যেমন ওখানে আমি 3টা রুলসের স্ট্রাকচার দিয়েছিলাম, সেটা হচ্ছে 3 নম্বরটা ছিল সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3, যেটা বলেছি সাবজেক্টের পরে যদি এম ইজ আর থাকে, যেমন আমি প্রথমে বলেছিলাম সাবজেক্টের পরে যদি এম ইজ আর থাকে, আমরা তো আমাদের প্রথম ধাপে মনে হয় যে স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখনই হবে যদি এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ থাকে। এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি নাই, এখানে হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ, যাকে বলি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এরপরে V3 এর পরে অবশ্যই যেটা থাকে একটা প্রিপজিশন থাকে, তারপরে একটা অবজেক্ট অবশ্যই থাকবে, আর কখনো কখনো একটু বাড়তি অংশ থাকতে পারে। আমার নিচের লাইনটা যারা মিস করেছিলা তারা এখন এটা দেখতে পাচ্ছ, নিচের লাইনটা এই লাইনটা ছিল। শিক্ষার্থীরা, তোমাদের বলছি শুধু ক্লাসে বুঝলে হবে না, তোমরা কিন্তু আবার বইটা খুলে নিয়ে অন্তত যে রুলসগুলো আমি বলছি এগুলোর উপরে যে সেন্টেন্সগুলো তোমাদের সবার কাছে গ্রামার বই আছে, একটু কষ্ট করে খুলে তোমরা অন্তত 1-2বার রিডিং দিবা, দেখবা তোমরা আর কখনোই ভুলবা না। ঠিক আছে, আমি দ্বিতীয় রুলসে যাচ্ছি। দ্বিতীয় রুলসটা হচ্ছে, দেখো তোমরা সবাই এই শব্দগুলোকে চেনো, হ্যাভ বা হ্যাজ বা হ্যাভ, তোমরা সবাই এই শব্দগুলোকে চেনো, তাই না? তোমরা সবাই এই শব্দগুলোকে চেনো। এগুলো হচ্ছে এই প্রথম দুইটা হচ্ছে কিসের আমি বলে দিচ্ছি। এই প্রথম দুইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
অক্সিলারি ভার্ব। প্রথম দুটো হ্যাভ এবং হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর এই দ্বিতীয়টা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তো যেটাই হোক এরা হচ্ছে পারফেক্ট টেন্সের অংশ। তো মনে রাখবা, তোমরা তো অনেকে হয়তো জানো এই হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে? ভার্বের 3 নাম্বার রূপ বসে। হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের 3 নাম্বার রূপ বসে। ঠিক আছে, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে কি বসে? ভার্বের 3 নাম্বার রূপ বসে। কিন্তু এর পরে কি বসে? হ্যাভ হ্যাজ হ্যাড। এদের পরে যদি বিং থাকে তাহলে কি বসে? এখানে কি বসবে? তোমরা কি বলতে পারো কি হবে? এবং এটা কোন ফর্মে আছে? প্রথমটা আমি বলে দিচ্ছি। প্রথমটা ছিল অ্যাক্টিভে। প্রথম যে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, এই ফর্মটা হচ্ছে অ্যাক্টিভে। অ্যাক্টিভ বলতে বোঝো তো? অ্যাক্টিভ ভয়েসে। আর এই দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভে। তাহলে তোমরা কি জানো প্যাসিভ ভয়েসে ভার্বের কোন রূপ বসে? প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি আশা করছি এটা তোমরা সবাই জানো। প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। পাস্ট পার্টিসিপল তার মানে হচ্ছে কি? পারফেক্ট টেন্সে সকল অবস্থায় অ্যাক্টিভে থাকুক আর প্যাসিভে থাকুক। কি বলছি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যেখানেই তুমি দেখো না কেন, যেটাই থাকুক, যে কোনো পারফেক্টে অবশ্যই শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এদের অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহৃত হয়। তোমরা যখন কোনো সেন্টেন্সে অ্যাক্টিভ রাইট ফর্ম ভার্ব করবা, তখন যদি তুমি কোনো অবস্থাতে এরকম পাও যেমন হ্যাভ হ্যাজ হ্যাড আছে, অবশ্যই সেখানে ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার করবা। আবার কোনো সেন্টেন্সে বিং পাচ্ছ, এরপরে তোমার শূন্যস্থান আছে, তোমাকে অবশ্যই সেখানে ভার্বটাই তো বসাইতে হবে। যেহেতু আমরা রাইট কোনো ভার্বই বসাবো, তো আমাকে সঠিক করে বসাতে হবে এবং আমাকে অবশ্যই এগুলোর মধ্যে খেয়াল রাখতে হবে যে এখানে কি বসছে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস হচ্ছে তোমরা মনে রাখতে পারো, বাই হচ্ছে একটা প্রিপজিশন, টু হচ্ছে একটা প্রিপজিশন। বাই বা টু অথবা যে কোনো প্রিপজিশনের পূর্বে যদি কোনো শূন্যস্থান থাকে, অবশ্যই সেখানে তুমি কি বসাবা? তুমি ভার্বের 3 নাম্বার রূপ বসাবা। আবার যেটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি কোনো শূন্যস্থান থাকে, অবশ্যই সেখানে তুমি কি বসাবা? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবা। তো আশা করছি বুঝতে পারছো অ্যাক্টিভ এবং প্যাসিভ এটা নিয়ে তোমাদের ঝামেলা হয়ে যায়। অনেক সময় তোমরা প্যাসিভটা পড়তেছো কিন্তু তোমরা শুধুমাত্র হ্যাভ হ্যাজ এর পরে V3 লিখে দিছো, ঠিক তো হয় না। তোমাকে আরো বুঝতে হবে এখানে সাবজেক্ট কি নিজে কাজ করতেছে, এখানে সাবজেক্ট বা কর্তা যাকে বলি আমরা, সেন্টেন্সের সাবজেক্ট কি নিজের কাজ নিজে করতেছে বা অন্য কারো কাজ তার দ্বারা করানো হচ্ছে। এই ক্ষেত্রে তোমাকে কিন্তু বুঝতে হবে। যদি এরকম হয় এখানে কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ বসালাম, কিন্তু যদি এরকম হয় সাবজেক্ট আছে এরপরে ভার্বটা বসাতে হবে, তোমাকে বুঝতে হবে সেটা কি অ্যাক্টিভে না প্যাসিভে আছে। তো প্রিয় শিক্ষার্থী, একটা एग्जांपल দিলে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আজকে 3 নম্বর সেন্টেন্স, আওয়ার টিচার। এর আগে যে সেন্টেন্সগুলো আমি দিয়েছিলাম সেগুলোও করাবো। আওয়ার টিচার শুড এর পরে রেসপেক্ট। এখানে দেখো কি বলছে, আওয়ার টিচার শুড রেসপেক্ট। টিচারদের কি নিজেদের সম্মান নিজেরা করে নাকি টিচারদেরকে সম্মান করতে হয়? যেমনটা জানি আমরা সবাই আমাদের টিচারদেরকে আমরা সম্মান করি, মানে এখানে আরেকজনকে আমরা করি, আরেকজনকে আমাদের দ্বারা করা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই সেটা প্যাসিভ ফর্ম, এই ক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র রেসপেক্টেড লিখে দাও হবে না। এই ক্ষেত্রে তুমি যদি শুধু রেসপেক্টেড লিখে দাও হবে না, তোমাকে কি করতে হবে? এর আগে একটা বি যোগ করতে হবে। তাহলে যেমনটা দেখলাম এই টিচার, এই শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে অবশ্যই সেটা আমরা জানি প্রেজেন্ট ফর্ম হবে। এছাড়া যদি মডেল অক্সিলারির পরে কোনো ভার্ব পাও, সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম করতে হবে। যদি প্যাসিভ করতে চাও তাহলে তোমাকে বি যোগ করতে হবে। তো আমি ধীরে ধীরে এগুলো তোমাদের সবগুলো আমি করাচ্ছি। তো এখন দেখো অল দা, আরেকটা সেন্টেন্স এরকম ছিল,
all all the great person of the world had যেমনটা ছিল make the best use of time। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এই লাইনটা তোমরা পরিষ্কারভাবে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি প্রথমটা তোমরা বুঝতে পারছো। প্রথমটা নিয়ে আমি আবার আলোচনা করব, কিন্তু এর আগে তোমরা এটা একটু দেখে নাও, ঠিক আছে? এখানে কি দেখতে পাচ্ছ, যেমনটা বলেছে হ্যাভ আছে এখানে। এখন সবার আগে বুঝতে হবে এখানে কি হ্যাভ এর পরে সরাসরি আমি এটাকে পাস্ট পার্টিসিপল করব, নাকি এর সাথে আমি বিন বসাবো। বিন আমি তখনই বসাবো যদি সেটা প্যাসিভে হয়। এখানে কি বসতে পারে, দুইটা অপশন তোমাদের, একটা হচ্ছে হ্যাভ এর সাথে কি বিন বসবে, তারপরে ভিন বসবে, নাকি শুধু হ্যাভ বসবে সাথে ভিন বসবে। এখন এই হচ্ছে তোমাদের হচ্ছে সমস্যা যে স্যার কি করে করব। বিন তখনই বসাবা, বিন তখনই বসাবা যদি সেখানে কি হয়, যদি সেই সেন্টেন্সটা প্যাসিভে থাকে। বিন কখন বসাবো, যদি এই সেন্টেন্সটাতে সাবজেক্ট নিজে সক্রিয় না হয়। সাবজেক্ট যদি নিজে সক্রিয় না হয়। দেখে আগে পড়ি। All the great persons of the world have dash the best use of time। এই পৃথিবীর যত মহান ব্যক্তিরা আছে তারা সময়ে কি করে, যথাযথ বা উপযুক্ত ব্যবহার করে। তার মানে কি, এটা অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? এটা কিন্তু প্যাসিভ না। গ্রেট পারসনরা, কারণ কোনো ব্যক্তি যদি তার নিজের কাছে নিজে করে বা সময় মতো করে তখনই তো শিখবে, ঠিক আছে? যেমন তাহলে এখানে কি হলো, এটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ এখানে সাবজেক্ট নিজের কাছে নিজে করেছে। তাহলে আমরা এখানে বিন ব্যবহার করব না, আমরা এখানে বিন ব্যবহার করব না। আর যদি কোনোভাবে বুঝতাম যে এখানে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ না, তাকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে বা কোনো কিছু তার সে করতে বাধ্য হচ্ছে বা তাকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করতাম, একটা বিন ব্যবহার করতাম। আরো একটা জিনিস তোমরা দেখো, যদি এখানে তোমার প্যাসিভ ফর্মে থাকতো, এই বি এর পরে কিন্তু একটা প্রিপজিশন অবশ্যই থাকতো। হয়তো বাই থাকতো, না হলে টু থাকতো, না হলে উইথে থাকতো, ঠিক আছে? এই ধরনের কোনো কিছু কিন্তু এইখানে নাই, কোনো প্রিপজিশন নাই। তো এটা হচ্ছে সরাসরি অ্যাক্টিভ ভয়েস। তো আমি নিশ্চিত এখানে আমি মেকটাকে মেক করে দিতে পারি। তো আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। ওকে, তো আমি আজকে দিনের পরবর্তী সেন্টেন্সটাকে আলোচনা করব। তোমরা সবাই জানো ক্যান কুড মে মাইট, এই সেন্টেন্সটা 3 নম্বর সেন্টেন্সটা এখন আলোচনা করব। তোমরা জানো ক্যান কুড মে মাইট শ্যাল শুড। ক্যান কুড যেটা বলছে মডেল অক্সিলারি ভার্বগুলো বলছি, ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, এরা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এগুলো তোমরা জানো। আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে, যেটাকে আমি সংক্ষেপে লিখছি মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পর অবশ্যই কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং সেটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে। মডেল অক্সিলারিতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। কিন্তু যদি তুমি এইটার মতো তুমি প্যাসিভ পাও, তাহলে মডেল অক্সিলারির সাথে যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এদের সাথে তুমি প্যাসিভে কি যোগ করবা, এদের সাথে অবশ্যই একটা বি যোগ করবা, অবশ্যই একটা বি যোগ করবা। আর তুমি মডেল অক্সিলারির সাথে যখন বি যোগ করবা, কি করলা, তুমি যখন মডেল অক্সিলারি ভার্বের সাথে বি যোগ করলা, তখন কিন্তু তুমি আর ভার্বের যে ভার্বটা ব্যবহার করবা তার কিন্তু আর প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবা না। তুমি কি করতে পারবা না, তার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবা না। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ভার্বের 3 নম্বর রূপটা মানে যাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। যেমন এখানে করেছিলাম, আওয়ার টিচার শুড বি রেসপেক্টেড, আওয়ার টিচার শুড বি রেসপেক্টেড, আওয়ার টিচার শুড রেসপেক্ট। এখানে কারো টিচারদের সে সম্মান করতে হয়, কোনো কিছু কাউকে করতে হয়, তার মানে সেটা হচ্ছে প্যাসিভ। তো এখানে আমি মডেল অক্সিলারির সাথে কি যোগ করলাম, বি যোগ করলাম, এবং শুধু বি যোগ করেই ক্ষান্ত হলে হবে না, এরপরে যে ভার্বটা আছে তাকে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হবে। আশা করছি আমার শিক্ষার্থীরা তোমরা যারা লাইনে আছো তারা বুঝতে পারছো। এরপরে আরো কিছু ব্যতিক্রম আছে, সেগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি এটা মুছে ফেলছি। কিছু কিছু ভার্ব আছে, যেমন ধরো গট, গট, তারপরে হচ্ছে বিকাম, গট বিকাম, তারপরে হচ্ছে গ্রো,
গড বিকাম গ্রো, কিছু কিছু ভার্ব আছে গড বিকাম গ্রো, এদের পরে যদি তুমি কখনো ভার্ব বসাও বা তোমাকে এমন একটা পজিশন হয় যে তোমাকে এখানে একটা ভার্ব বসাতে হবে, তুমি অবশ্যই সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করবে। গড বিকাম গ্রো, এই কোন তিনটা গড বিকাম গ্রো, এই তিনটা ভার্ব এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গড বিকাম গ্রো এই ভার্বগুলোর পরে তুমি যখন কোনো ভার্ব বসাবা, এই শব্দগুলোর পরে গড, এটা অবশ্যই ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, তিনটাই ভার্ব, এই ভার্বগুলোর পরে যদি তোমার পরবর্তীতে আবার ভার্ব বসাতে হয়, তুমি যেটা করবা সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করবা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আশা করছি তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো। ওকে, আমি দিচ্ছি সেন্টেন্স, তোমরা একটু খেয়াল করো। ফিরোজা, ফিরোজা গট ফিরোজা গট ম্যারিড। এখানে দেখো গট শব্দটা তুমি যেহেতু পেয়েছো, এই গটের পরে তুমি কি ব্যবহার করবা, আমি যেটা বলেছিলাম এটার অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো এবং অ্যানসারটা করতে পারবে। আরো একটা সেন্টেন্স উপস্থাপন করছি। The book is being drink. এই সেন্টেন্সগুলো ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য আমি উপস্থাপন করেছিলাম, কারণ জায়গা সংকুলন হচ্ছিল না, এই জন্য আমি এগুলো মুছে মুছে আমি আবার তোমাদের জন্য আবার নতুন করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটা অ্যানসার করতে পারছো। যারা পারছো না তাদের জন্য আমি অ্যানসারটা করে দিচ্ছি। এটা পরিবর্তন হয়ে এই ম্যারিটা কি হয়ে যাবে, ম্যারিড, ম্যারিড, ম্যারিটা হয়ে যাবে কি ম্যারিড, ঠিক আছে, ম্যারিটা হয়ে যাবে ম্যারিড, ম্যারিড। তো বুঝতে পারছো, তো যারা এই প্রথম সেন্টেন্সটা করে ফেলছো তাদের জন্য অবশ্যই এই সেন্টেন্সটাও সোজা। তোমরা কি বলতে পারো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? ওকে, ভেরি গুড, তোমরা সবাই বুঝতে পারছো। কারণ এখানে কিভাবে বুঝতে পারলা এটা প্যাসিভ? আশা করছি তোমরা এই যে বিং শব্দটা দেখেই তোমরা বুঝে গেছো এটা প্রিন্টেড। কিন্তু শিক্ষার্থীরা যেটা বলছে এটা হচ্ছে একটা সেন্টেন্স আকারে আছে, এটা যখন বৃহৎ একটা প্যাসেজের অংশ হিসেবে থাকে তখন কিন্তু তোমাদের সমস্যা হয়। ঠিক আছে, আশা করছি তোমরা যথেষ্ট অ্যাক্টিভ আছো এবং তোমরা খুব সহজেই এগুলা আমার ক্লাসগুলো বুঝতে পারতেছো। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী আমি দ্বিতীয় রুলসটাও তোমাদের বুঝাতে পেরেছি। এই যে রুলসগুলো এগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, এগুলো একটা প্যাসেজের অংশ হিসেবে আমি আলোচনা করছি। যখন আমার রুলসগুলো আলোচনা করা শেষ হবে আমি তোমাদের সাথে যেটা করব সেটা হচ্ছে আমি যেই প্যাসেজের অংশ হিসেবে এটা আলোচনা করছি সেই প্যাসেজটা আমি তোমাদের সাথে অবশ্যই প্র্যাকটিস করব, দেখবো তোমরা কতটা পারো এবং আমি কতটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমি তোমাদের জন্য পরবর্তী রুলসে যাচ্ছি। এগুলো খুবই সহজ, কিন্তু পরীক্ষায় কেউ অ্যান্সার করতে চায় না, বা পরীক্ষার ফলে গিয়ে শুধুমাত্র কিছুটা মানে ধৈর্যের অভাবে আমাদের ভুল হয়ে যায়। এরপরে দেখো, যদি কোনো সেন্টেন্সে তোমরা তো জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তো সবাই জানো, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? বিং যদি কোনো সেন্টেন্সে থাকে, বিং যদি কোনো সেন্টেন্সে তোমরা পাও, বিং, ইজ বিং, এন্ড বিং, আর বিং, ওয়াজ বিং, আর বিং, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম। এগুলো হচ্ছে যদি কোনো সেন্টেন্সে তুমি বিং পাও, এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, আর বিং, ঠিক আছে, যদি তোমরা এই বিং শব্দটা কোথায় পাও এবং তার আগে যদি একটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই প্যাসিভে, সেটা কোনোভাবেই অ্যাক্টিভ না। মনে রাখবা এই বিং শব্দটা, মনে রাখবা এই বিং এর আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে অবশ্যই সেটা প্যাসিভ ফর্ম, সেটা অ্যাক্টিভ না। ওকে, আশা করছি অনেক প্র্যাকটিস করে তোমাদের যে কনফিউশন গুলো সেগুলো তোমরা কাটিয়ে উঠতে পারবে। এখন এগুলো তো আমরা জানি, কিন্তু কোন সেন্টেন্সের যদি নাও এতে at this moment, at this moment এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে পাও অথবা নাও এতে অথবা নাও পাও তখন কি হবে?
তখন ওই সেন্টেন্সটা আমরা যেভাবে আমি কমপ্লিট করব সেটা আমাকে অবশ্যই তোমার ওই সেন্টেন্স যে এই প্যাসেজে হয়তো তোমাকে অক্সিলারি ভার্বটা দিয়ে দিল না, শুধুমাত্র ভার্বটা দিয়ে দিল, তখন কিন্তু তোমাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারেই পরিবর্তন করতে হবে। যেমন ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করবা, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করবা, তার আগে কিন্তু তোমাকে এম ইজ আর যেটা প্রয়োজন হয় সাবজেক্ট অনুসারে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস অনুসারে যদি কোনো সেন্টেন্সে যদি এম নাও এ ডে নাও অথবা এট দিস মোমেন্ট এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারেই করব। আশা করছি আমি বোঝাতে পেরেছি। আবার অনেকে তোমরা আগে থেকেই জানো, কারণ জানার পরও আমাদের সমস্যা হয়ে যায়। আশা করছি এগুলো তোমরা মুখস্থ করে নেবা। এগুলো যেই সেন্টেন্সে থাকছে সেই সেন্টেন্সে যাই থাকুক সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর এম ইজ আর প্লাস তারপরে কি ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারগতভাবে তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা একটা প্র্যাকটিসে যাই। অ্যাট প্রেজেন্ট, এখানে আরেকটা শব্দ আছে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ face unemployment problem. At present, বাংলাদেশে ফেস আনএমপ্লয়মেন্ট প্রবলেম। প্রিয় শিক্ষার্থী, যেমনটা বলেছিলাম নাও এ ডে, এট দিস মোমেন্ট অথবা নাও, এর সাথে আরেকটা শব্দ যোগ করেছে কি এট প্রেজেন্ট, মানে বর্তমান সময়ে চলমান। মানে এই শব্দগুলো দ্বারা যেটা বোঝাবে কোনো কাজ বর্তমান সময়ে চলমান আছে। তার মানে কি বাংলাদেশের বর্তমান সময়ে চলমান সমস্যাটা কি? আনএমপ্লয়মেন্ট প্রবলেম, মানে হচ্ছে বেকার সমস্যা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই আমার লেকচারটা বুঝে থাকো এই সেন্টেন্সের উপরে, তোমরা আশা করছি এটার অ্যান্সারটা খুব সুন্দরভাবে আমাকে করে দিতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো এত বিশাল, এত বিস্তৃত যে একটা জিনিস আলোচনা করতে গেলে আমাকে অক্সিলারি ভার্ব আলোচনা করতে হয়, টেন্স আলোচনা করতে হয়, প্রিপজিশন আলোচনা করতে হয়, সাবজেক্ট আলোচনা করতে হয়, অবজেক্ট আলোচনা করতে হয়। তো এত বিশাল আলোচনা তো একটি ক্লাসের মাধ্যমে সম্ভব না। আশা করছি ধারাবাহিকভাবে পরবর্তীতে আরো কয়েকটা ক্লাসের মাধ্যমে তোমাদের এই দুর্বলতাগুলো আমি কাটিয়ে ওঠানোর চেষ্টা করব। ঠিক আছে, আশা করছি এই সেন্টেন্সের আলোচনার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করে দিব এবং আগামী দিন আমি এর পরবর্তী রুলসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস দেখো, এই যে ফেস হচ্ছে মুখোমুখি হওয়া, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব। তোমাকে এটার উপর ভিত্তি করেই করতে হবে। এখানে ক্লু হিসেবে আছে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্টটা হিসেবে ক্লু হিসেবে আছে। এই ক্লুটার উপর ভিত্তি করেই তোমাকে এটা পরিবর্তন করতে হবে। যেমনটা বলেছি নাও অ্যাট দিস মোমেন্ট অথবা নাও এ ডে অথবা অ্যাট প্রেজেন্ট, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে আমাকে যা করতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে করতে হবে। তো আশা করছি এইবার এই সেন্টেন্সের মাধ্যমে আজকের ক্লাসটা শেষ করে দেব। তো এই ছিল এর অ্যান্সারটা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পারছো যদি কোনো সেন্টেন্সে নাও এ ডে, অ্যাট দিস মোমেন্ট নাও অথবা অ্যাট প্রেজেন্ট থাকে সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্টের পরে অবশ্যই এম ইজ আর, মানে এই অক্সিলারি ভার্বগুলো যে কোনো একটা তোমাকে সাবজেক্ট অনুসারে ব্যবহার করতে হবে। তারপরে যে ভার্বটা থাকবে তার সাথে তুমি আইএনজি যোগ করবে। অবশ্যই ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো এবং আগামী ক্লাসে আমি ধারাবাহিকভাবে এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ।